আনসার ভিডিপির জাতীয় সমাবেশে কুচকাওয়াজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। বললেন, চেইন অফ কমান্ড না মানলে বাহিনী নিয়ে জনমনে তৈরি হয় আস্থার সংকট। চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা, এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। জামায়াতকে কখনোই ক্ষমতায় আনবে না দেশবাসী, ঠাকুরগাঁয়ে বললেন মির্জা ফখরুল। জানান, সব ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি। এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে, খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছে। হামের উপসর্গে আরো 6 শিশুর মৃত্যু। টিকা কিনতে অর্থ সংকট নয়, ক্রয় সংক্রান্ত জটিলতা ছিল, ব্রিফিংয়ে জানালো ইউনিসেফ। পল্লবীতে শিশু রামিসা হত্যা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আসামি সোহেল রানা। পরিবারের অভিযোগ, ধর্ষণের পরে নির্মমভাবে করা হয়েছে হত্যা। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। চেইন অফ কমান্ড এবং নিয়ম মেনে না চললে যে কোনো বাহিনীর প্রতি জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। তাই নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে আনসার ও ভিডিপি। বাহিনীর 46তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, উপজেলা পর্যায়ে বাহিনীর কার্যক্রম শক্তিশালী করতে উপজেলা আনসার বিধানমালা 2026 প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সবুজ শ্যামল গাজীপুরের শফিপুরের আনসার ভিডিপি একাডেমি। দিনের শুরুতে বাহিনীর 46তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের সর্বোচ্চ দক্ষতা ও প্রশিক্ষণ তুলে ধরার চেষ্টা করেন বাহিনীর সদস্যরা। তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রের যে কোনো দুর্যোগ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কিংবা সহিংসতা মোকাবেলার নানান কৌশল প্রদর্শন করেন তারা। এর আগে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে শহীদ 670 জন আনসার সদস্যের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। জানান, গ্রাম ও নগর পর্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি ও আনসার বাহিনীকে একীভূত করেন। গ্রাম ও নগর পর্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্য নিয়ে গঠিত গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি এবং আনসার বাহিনী একত্রীভূত হয়। স্বাধীনতার ঘোষকের এই দূরদর্শী পদক্ষেপে আনসার ও ভিডিপিকে আজকের বহুমাত্রিক, জনসম্পৃক্ত এবং গণপ্রতিরক্ষায় সক্ষম বাহিনীতে পরিণত করার ভিত্তি স্থাপন করেছিল। পর্যায়ক্রমে এই বাহিনীকে মানব সম্পদ উন্নয়ন প্ল্যাটফর্মে রূপান্তর করা গেলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা, এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। আধুনিক ও জবাবদিহিমূলক বাহিনী গড়তে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। আনসার ও ভিডিপি বাহিনীর কাঠামোগত উন্নয়নের অংশ হিসাবে ভিডিপি বিধিমালা 2026 এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা 2026 এর খসড়া প্রণয়নের কার্যক্রম বলা যায় প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী জানান, এই বাহিনীকে স্বেচ্ছাসেবী কাঠামো থেকে একটি স্বতন্ত্র শৃঙ্খলা বাহিনীর মর্যাদা দিয়েছিলেন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার। ভবিষ্যতে আরও আধুনিক গতিশীল বাহিনী হিসেবে গড়ে উঠতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, গাজীপুর।
পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য রাজনৈতিক দল বড় বড় কথা বললেও বিএনপি শুধু কাজের কাজ করে। আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে নয়, বরং কৃষি বাঁচাতেই খাল খনন করছে সরকার। গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর আগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদেরকে এই ব্যারাজটা নির্মাণ করতে হবে এবং ব্যারাজের মধ্যে আমরা পানি ধরে রাখবো। যখন বাড়তি পানি, বর্ষার মৌসুমে যেই পানিটা আসে, সেই পানিটি আমরা ধরে রাখতে পারবো, যাতে করে সেই পানিটি আমরা আমাদের মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি। এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। আমরা খাল খনন করি, আমরা বৃক্ষরোপণ করি, আমরা পানি নষ্ট আমরা কম করি। যেভাবেই হোক প্রকৃতি যেভাবে ঠিক থাকতে পারবে, প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায়, আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। 1971 সালে দেশের স্বাধীনতা বিরোধিতার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল জামায়াত। এ কারণে তাদের কখনো ক্ষমতায় আনবে না দেশের মানুষ, এমনটা বলেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে তার নিজ জেলা ঠাকুরগাঁয়ে পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কিছু দল ও গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, এমন অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। অথচ জুলাইয়ের প্রতিটি শর্তই পালন করছে বিএনপি। আর যে বিষয়গুলো সম্ভব নয়, তখন সেগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল। এছাড়া তিনি বলেন, একটি উদারপন্থী দল হওয়ায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চায় বিএনপি। এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না, খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছিল। আমাদের মা বোনদের সংগ্রাম বিনষ্ট করেছিল। হামু উপসর্গে গত 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় 2 জন, বরিশালে 2 জন, সিলেটে 1 জন এবং খুলনায় 1 জনের প্রাণ গেছে। দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 1408 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেলে রোগের উপসর্গ নিয়ে নতুন করে 55 জন ভর্তি হয়েছেন। মোট ভর্তি রোগীর সংখ্যা 204 জন। সিলেটেও রোগীর সংখ্যা বাড়ছে। বিভিন্ন হাসপাতালে নতুন করে 92 জন ভর্তি হয়েছেন। ময়মনসিংহে ভর্তি হয়েছেন 21 জন। রাজশাহী, খুলনা, রংপুর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও শয্যা সংকটে মেঝে এবং বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা চলছে। ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী এবং তাদের স্বজনদের। খুলনায় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশে হামের প্রাদুর্ভাব কমেছে। সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত টিকার ব্যবস্থা করেছে। খুলনায় এমন দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় বলেন, শিগগিরই হাম পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আওয়ামী লীগের আমলে দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে, যার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারও পদক্ষেপ নেয়নি। হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি। ঘুরে দেখেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইমার্জেন্সি অপারেশন থিয়েটার সহ কক্ষগুলো। জানান, এই ঘটনায় গঠিত 5 সদস্যের তদন্ত কমিটিকে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণের পর প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজনের ব্যবস্থা নেওয়া হবে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। আর আগুন যখন লেগেছে, আদার ইউনিটে আমাদের সিসিইউ থেকে রুগীরা আতঙ্কে 3 জন রুগী দৌড়ে পালা গেছে। তার মধ্যে অত্যন্ত আমি মর্মাহত শুনে 1 জন রুগী মারা গিয়েছে। আগের মতো হামের প্রাদুর্ভাব এখন নেই, এখানে খুলনাতে নেই। বাইরে থেকে কিছু রুগী আসে। হামের টিকা কিনতে অর্থ সংকট নয়, ক্রয় সংক্রান্ত জটিলতা ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে হাম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, টিকা সরবরাহ করে ইউনিসেফ লাভ করে না। আরও জানান, হামের প্রাদুর্ভাব নয়, টিকা সংকট নিয়ে বারবার সরকারকে সতর্ক করা হয়েছে। So the bottom line is, let me be very clear, UNICEF does not make a profit on the procurement of vaccines. Yeah? Go to the website, as suggested, look at the costing, look at the 4% there, or the 3% for Gavi, or the other way around, 3% for routine, 4% for Gavi. It's all there.
দায়িত্ব নিয়েই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানালেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। তিনি বললেন অপরাধীদের সামাজিক পরিচয় দেখা হবে না, তালিকা অনুযায়ী শীর্ষ সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চলমান। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রথমে তিনি ব্রিফিং করেন, বলেন থানায় সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হলেই সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব পাওয়ার পর প্রথা মেনে নিজের পরিকল্পনার কথা তুলে ধরতে গণমাধ্যমের মুখোমুখি নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। আপনার এলাকায় ছিনতাই, চাঁদাবাজ, কিশোর গ্যাং, যে কোনো অপরাধের তথ্য থাকলে অবিলম্বে পুলিশকে জানান পুলিশের একার পক্ষে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য প্রয়োজন সামাজিক প্রতিরোধ। জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধ করলে তাদের আইনের আওতায় আনা হবে। চলতি মাসে বিশেষ অভিযানে 2000-এর বেশি চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতারের তথ্য জানান কমিশনার। সামাজিক প্রতিরোধ প্রয়োজন, কারণ কিশোর গ্যাংয়ের যে বিস্তার এটি আসলে একা পুলিশের পক্ষে কঠিন হবে, কারণ এটা যদি সমাজ থেকে প্রতিরোধ আসে তাহলে কিশোর গ্যাংয়ের যে অপরাধ সে অপরাধ বিস্তারে প্রতিরোধে আমরা সহায়ক ভূমিকা পালন করবে। ছিনতাইকারী, সন্ত্রাসী এদেরকে আমরা গ্রেফতার করেছি 670 জন। টোটাল আমাদের 2024 জন এ পর্যন্ত আমরা গ্রেফতার করেছি গত 1 তারিখ থেকে আজকে 19 তারিখ পর্যন্ত। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অভিযান, এই অভিযান কিন্তু শক্তভাবে চলছে এবং এটি বাড়তেই থাকবে। থানাকে দালাল মুক্ত করার ঘোষণা দেন ঢাকা মেট্রোপলিটনের এই পুলিশ কমিশনার। সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। কমিশনার বলেন মব কালচারের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। আমরা গতকালকে সকল থানার অফিসার ইনচার্জ এবং সকল ক্রাইম ডিভিশনের ডিসি, ট্রাফিকের অফিসার সবার সাথে আমরা বসে আমাদের এই মেসেজটা দিয়েছি যে থানা হবে জনবান্ধব, থানায় কোনো দালালের উপস্থিতি বা অবস্থান বা অস্তিত্ব থাকবে না, থানা হবে সেবা বান্ধব। যারা থানায় যাবেন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ডিএমপি কমিশনার দাবি করেন রাজধানীতে কোনো উগ্রবাদী সংগঠনের তৎপরতা নেই। নিরাপদ শহর গড়তে পুলিশকে অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ঘরমুখী মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কোরবানি উপলক্ষে ঢাকা উত্তর সিটিতে 12টি পশুর হাটের অনুমোদন দিল ডিএনসিসি। বর্জ্য অপসারণের স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে হাটের বাঁশ ইজারাদারকে সরিয়ে নিতে হবে, আর এক্ষেত্রে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই, কথা বলেছেন উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। দুপুরে ডিএনসিসির অডিটোরিয়ামে কুরবানির হাট ব্যবস্থাপনায় ইজারাদার সহ সংশ্লিষ্টদের নিয়ে সভায় প্রশাসক বলেন পশু বিক্রির অর্থ থেকে 5% হাসিল নিতে পারবেন ইজারাদার। এর বাইরে বিক্রেতার কাছ থেকে আর কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। প্রশাসক জানান কুরবানির পশুর হাট বসবে 5 দিন, এর বাইরে হাট বসালে অবৈধ হবে। আরও বলেন পরিবারের নারী ও ছোট বাচ্চারা এখন হাটে যায়, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মা বোনদের জন্য হাটে পিঙ্ক টয়লেট বসাতে ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়। বাস না খুললে আমাদের পরিষ্কার করাটা ভেরি ডিফিকাল্ট। আর আপনারা যে কথাটা বলেছেন যে বাসগুলো ঈদের পরে লেবার পাওয়া যায় না, তো যেহেতু কোরবানির হাট আপনারা করছেন, আপনাদের দায়িত্ব আছে, আপনারা আগে লেবার ঠিক করে ফেলেন, তাদেরকে নির্দিষ্টভাবে আগে কারা কারা করবে আপনারা স্ব উদ্যোগে সেগুলি ঠিক করে ফেলেন, যাতে করে আমরা তাড়াতাড়ি কোরবানির শেষের সাথে সাথেই আমরা সেই বর্জ্যগুলো পরিষ্কার করতে পারি। পশু কুরবানি হওয়ার 8 ঘন্টার মধ্যে ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বলেছেন ডিএসসিসিতে 11টি পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে। আমরা 11টা হাটের অনুমতি দিয়েছি এবং যথারীতি আমরা তাদের একটা সীমাবদ্ধতা দিয়েছি, কিছু নিয়ম শৃঙ্খলা দিয়েছি যাতে সেগুলো তারা মেনে চলে, কারণ আমরা চাই ক্রেতা বিক্রেতার কারো যাতে কোনো অসুবিধা না হয়। একদম ঈদের আগের দিন হাট শেষ হয়ে যাওয়ার রাত্রি থেকেই ক্লিনিং শুরু হয়ে যাবে এবং পরের দিন কোরবানি হওয়ার পরে 8 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ঢাকা মহানগরীকে আমরা পরিচ্ছন্ন করে দেব। রাজধানীর মিরপুরে 7 বছরের শিশু রামিসা হত্যার ঘটনায় মামলার পর আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার গ্রেফতার হলেও খুনের মোটিভ পরিষ্কার নয়। পুলিশ বলছে ঘটনার প্রকৃত যে কারণ তা উদ্ঘাটনে তদন্ত চলছে। এরই মধ্যে আদালত 164 ধারায়
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি সোহেল রানা। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাইছে পরিবার, স্থানীয়রা। ফুলে ভরা আঙিনা ছিল পরিবারের। সেই বাগিচার সবচেয়ে সুন্দর ফুলটি ঝরে গেছে মানুষরূপী পিশাচের হাতে। রামিসাহীন ফুলগুলো যেন বিবর্ণ, সৌরভহীন আজ। পঞ্চমতলা ভবনের 3 তলায় ভাড়া থাকত রামিসার পরিবার। পাশের ফ্ল্যাটেই থাকতেন সোহেল রানা। প্রতিবেশীরা জানায়, মঙ্গলবার দুপুরের পর কোনো এক সময় রানা তার রুমে নিয়ে যায় রামিসাকে। পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় খোঁজ মিলছিল না। রামিসার এক পাটি জুতো রানার ফ্ল্যাটের সামনে পড়ে থাকাতে সন্দেহ হয় তার মায়ের। ডাকাডাকির পরও দরজা না খোলায় সন্দেহ বাড়ে। এরপর রামিসার পরিবার ও স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়ের মস্তকহীন দেহ দেখতে পান। শিশুটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ তাদের। নিচে 2-3টা ছোট ছোট বিড়ালের বাচ্চা আছে, মনে করছে ওখানে খাবার দিতে গেছে, ওখানেও নাই। তখন এসে পাগলের মতো খোঁজা শুরু করছে। তো দেখে তারপরে তাকায় দেখে মেয়ের একটা স্যান্ডেল আছে আর একটা নাই। এই যে দরজা ধাক্কাইতেছে, খুলতেছে, খোলে না। এই দরজা ধাক্কা খুলতে মিনিমাম 30 মিনিট চলে গেছে। এই 30 মিনিটের ভিতরে আমার মেয়ে নাই। এই ঘটনায় ক্ষুব্ধ, শোকাহত স্থানীয়রা। অভিযুক্তের বিচার ও সর্বোচ্চ সাজার দাবি তাদের। বাচ্চাটা গল্লাটা ছিল না, বুঝে কাটার তুলে করে আসে, উলঙ্গ ছিল। পাশে রাস্তা অনেক রক্ত জমা হচ্ছে। ওই মতো একটা বাচ্চা, এত সুন্দর চেহারাটা, বাচ্চাটা দেখলে আমরা বিল্ডিং উঠানামা করি, আঙ্কেল আঙ্কেল করে ডাকে। এত সুন্দর ব্যবহার আচার, তা বলার কোনো ভাষা নাই, বুঝছেন? এত কষ্ট লাগলো। ও যেভাবে বাচ্চাটার সাথে মানে যে অত্যাচারটা করছে, সেটা ওদের সাথে তাই সেম কাজটা হওয়ার দরকার। তো ও বুঝুক, ওরও তোদের বাচ্চা আছে, ওরও তো একটা মা বাবা। ওরা কীভাবে অন্যজন মা বাবাদের এইভাবে বুকটা খালি করে দিল। এ ঘটনায় মামলার পর প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে চলছে তদন্তে কেমিক্যাল রিপোর্টের পরে এটা আমরা কনফার্ম হতে পারবো যে এই মেয়েটা সাথে তার যৌনকর্ম হয়েছে কি হয়নি। তা আমরা ধারণা করতেছি, এটা আমাদের ধারণা যে তার সাথে কোনো যৌনকর্ম হয়েছে। এইটা যখন হয়তো ব্লিডিং বা অন্য কিছু হয়েছে বা এটা টের পেয়ে যাবে, তখন সে এই ডেড বডিটাকে তাকে মেরে ফেলে ডেড বডিটা গুম করার জন্য সে পরিকল্পনা করছে। রামিসাকে এই বাসা থেকে নিয়ে পাশের রুমে নিয়ে এই ছোট্ট শিশুকে ধর্ষণের পর লোমহর্ষকভাবে ছুরি দিয়ে তাকে হত্যা করে। তারপরই তার লাশ গুম করার চেষ্টা করে। পুরো এলাকাবাসী আসলে এই ঘটনায় স্তব্ধ হয়ে গেছে। সবার দাবি আসলে এখন একটাই, ঘাতক সোহেল রানার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিইআরসি আয়োজিত গণশুনানিতে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটের দাম 1 টাকা 20 পয়সা থেকে 1.5 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। বিভিন্ন কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনে বিতরণ কোম্পানির কাছে বিক্রি করে সংস্থাটি। বলছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণেই দাম বাড়াতে হচ্ছে। 2023 সালের ফেব্রুয়ারিতে গ্যাসের দাম ইউনিট প্রতি 5 টাকা 2 পয়সা থেকে বাড়িয়ে 15.5 টাকা করা হয়। কয়লা, ফার্নেস অয়েলের উপরে ভ্যাট শুল্ক আরোপের ফলে উৎপাদন ব্যয় বেড়েছে এবং আন্তর্জাতিক তেলের বাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রতি 6 মাস অন্তর স্বয়ংক্রিয়ভাবেই দাম সমন্বয়ের সুপারিশ করেছে পিডিবি। আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুতের ট্যারিফ ধাপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে এই সংস্থাটি। রাজধানীর বাউনিয়া বাঁধে জাতীয় গৃহায়নের দখল হওয়া জমি উদ্ধার অভিযানের উত্তেজনা সৃষ্টি হয়েছে। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে কালশী স্টিল ব্রিজ, সুইচগেট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেন ঢাকা 16 আসনের এমপি আব্দুল বাতেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই সেখানে বস্তিঘর, গ্যারেজ, ভাঙাড়ির দোকান গড়ে তুলে সরকারি জমির প্রায় 50 বিঘাই দখল করে রাখা হয়েছে। অভিযান চলাকালে যুবদল নেতা লালচান এবং তার অনুসারীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রাণ বাঁচাতে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের দৌড়ে সরে যেতে দেখা যায়।